তাকে নিয়ে আমি গত 2 দিন আগে একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু গতকালকে একটা পোস্ট দেখলাম। আমি সৌদি আরবের দাম্মামে থাকি, তো এই ভাইও সৌদি আরবের দাম্মামেই থাকতো। তার বন্ধুকে নাকি সে মারা যাওয়ার 2 ঘন্টা আগে বলছে যে, বন্ধু বাড়িতে যদি একটু কথা বলতে পারতাম, আব্বা আম্মার সাথে যদি একটু যোগাযোগ করতে পারতাম, তাহলে অনেক ভালো লাগতো। দেখেন আমরা কতটা হতভাগা প্রবাসী, সে তো জানতো না এটাই তার জীবনের, তার জবান থেকে বের হওয়া এটাই তার জীবনের শেষ কথা ছিল। কতটা হতভাগা হইলে আর তার শেষবারের মতন পিতামাতার সাথে যোগাযোগ করা হইল না, এর মধ্যে সে ঘুমায় গেল, ইন্তেকাল হয়ে গেল। আসলে প্রবাসীদের কোনো সম্মান কোথাও নেই। প্রবাসীরা সৌদি আরবে আসলে সবাই বলে আজনবী মানে অপরিচিত, দেশে যাওয়ার পরে সবাইকে প্রবাসী বা বিদেশি, এটার অর্থ অপরিচিত। প্রবাসীরা যখন সৌদি আরবে আসে তখন তারা হয়ে যায় কামলা, দেশের মানুষের কাছে হয়ে যায় আজনবী অপরিচিত, আর দেশে গেলেও হয়ে যায় অপরিচিত। সৌদি আরবে যেরকম প্রবাসীদের কোনো দাম নাই, টাকার জন্য তারা প্রচুর পরিমাণে খাটাখাটনি করে, কষ্ট করে, ঠিক তদ্রুপ ভাবে বাংলাদেশেও একজন প্রবাসীর কোনো যথেষ্ট সম্মান নাই। এই যে দেখেন বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে, বাংলাদেশের বর্তমান যে অবস্থা, রেমিটেন্সের যে অবস্থা, প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় তাহলে কি অবস্থা হবে? প্রবাসীরা তো রেমিটেন্স পাঠাবে না, প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে না। দুবাইতে যে প্রবাসীরা আটক হইল, সেখানে সরকার তাদেরকে কোনো সহায়তা দিবে না, তাহলে দুবাইয়ের প্রবাসী যারা আছে তারা কি টাকা পাঠাবে? সৌদি প্রবাসী যারা আছে তারা কি টাকা পাঠাবে? ওমান প্রবাসী যারা আছে তারা কি টাকা পাঠাবে? শুধু তাই না, ইউরোপ আমেরিকার যেসব প্রবাসী ভাইয়েরা আছে তারাও কি টাকা পাঠাবে? আপনারা প্রবাসীদের কোনো সম্মান দিবেন না, প্রবাসীদের সহায়তা করবেন না। প্রবাসীরা যখন দেশে যাবে তখন তাদের মালামাল লুটপাট করে, চুরি করে খেয়ে ফেলবেন। প্রবাসীরা যখন অন্যান্য দেশের মধ্যে থাকা অবস্থায় তারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, দুর্ঘটনার শিকার হয়, তখন অন্যান্য দেশের এম্বাসি এসে তাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করে। শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এম্বাসিও তাদের দেশের নাগরিকদেরকে যথেষ্ট সহযোগিতা করে, কিন্তু আমাদের দেশের সহযোগিতাটা গেল কই? এরপরও আপনারা চিন্তা করেন যে রেমিটেন্স পাঠান। আপনারা তো আসলে কি রেমিটেন্সের টাকায় আপনারা ঘরে বসে আরামায়েশ করেন, সন্তান সন্ততি বউ বাচ্চা নিয়ে আরামায়েশ করেন। আপনারা বুঝেন না প্রবাসীরা কত কষ্ট করে রেমিটেন্স পাঠায়। এখন দেখেন না রেমিটেন্সের চাকাটা কিভাবে বন্ধ হয়, আপনাদের কান্নাকাটি কিভাবে শুরু হয়, রিজার্ভ কিভাবে খালি হয়। দেখেন শুধু সময়ের অপেক্ষা। প্রবাসীরা যথেষ্ট সম্মান পাবে না, আবার প্রবাসীদের কাছে এখন হাত পাতা শুরু হয়ে যাবে নাকি? সবকিছু মগের মূল্য। আর এমন একটা সিস্টেম বাংলাদেশে যে মানে যেভাবে বলবে আপনাদের কথা সে সেভাবেই খাবে। বুঝতে পারছেন? আপনাদের কথা সে সেভাবেই খাবে। আপনাদের কথা যেভাবে বলবেন সেভাবে মানুষ বিশ্বাস করবে। মানুষের তো জ্ঞান বুদ্ধি নাই। আপনাদেরকে আল্লাহ তাআলা আকল দিছে, আপনাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিছে, বুদ্ধি দিছে। আল্লাহ শুধু এক শ্রেণীর মানুষদেরকে বিবেক বুদ্ধি দিছে। বাংলাদেশের মধ্যে 16 কোটি বাংলাদেশের মধ্যে এক শ্রেণী মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিছে, আর বাকি সব হচ্ছে মগের মুল্লুক আর গিলু নিয়ে বসে থাকি। শুধু কারো কোনো বিবেক বুদ্ধি বলতে কিছু নাই। দেশটা এভাবেই চলতেছে। রেমিটেন্স যোদ্ধাদের সম্মান থাকবে না, রেমিটেন্স যোদ্ধাদের মালামাল লুটপাট করে খাবেন, রেমিটেন্স যোদ্ধাদের টাকা পয়সাও মেরে খাবেন, আবার রেমিটেন্স যোদ্ধারা কোনো সাহায্য সহযোগিতা পাবে না। এখন যখন দেশে খারাপ অবস্থা খুবই খারাপ, ডলার একবারে রিজার্ভ একবারে খালির দিকে পড়ছে, দেশ দেউলিয়া হওয়ার দেশ শ্রীলঙ্কা পাকিস্তানের মতন দেউলিয়া হওয়ার অবস্থা হয়ে গেছে। এখন রেমিটেন্স যোদ্ধাদের কাছে হাত পাতা শুরু হয়ে গেছে। মনে থাকে না তখন যখন রেমিটেন্স যোদ্ধারা প্রবাসের মাটিতে ইন্তেকাল করে, তাদের লাশটা নেওয়ার জন্য তখন কোনো সহযোগিতা থাকে না। রেমিটেন্স যোদ্ধারা যখন এয়ারপোর্টে আসে যায় তখন তাদেরকে সহযোগিতা সম্মান দেখানোর তখন রেমিটেন্স যোদ্ধাদেরকে সহায়তা করা, সম্মান দেখানোর কোনো মনে থাকে না। সব কিছুই মানে আপনাদের মন মতন হবে। কাজ করেন, কষ্ট করেন, মুখে মুখে যে বড় বড় কথা বলেন, কষ্ট করেন রেমিটেন্স যোদ্ধাদের মতো। সৌদি আইসা দেখেন তাপমাত্রা কেমন, দুবাই তারপরে ওমান ওইসব দেশে যান, যাই দেখেন তাপমাত্রা কেমন। এত তাপমাত্রা দিয়ে রেমিটেন্স যোদ্ধারা কষ্ট করে রেমিটেন্স পাঠায়, আর আপনারা সেগুলো লুটপাট করে, চুরি করে আরামায়েশ করবেন, আর অন্যান্য দেশে ভোগবিলাসের জন্য ঘরবাড়ি করে রাখবেন। এটাই তো আপনাদের কাজ কাম। আর দিন শেষে বলবেন রেমিটেন্স যোদ্ধারা তাড়াতাড়ি যেন তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, বড় বড় ডায়লগ মারবেন। এই যে ছেলেটা মারা গেল, তার বাপ মার সাথে যোগাযোগ করতে পারলো না, এটা দায়ভার কে নিবে? আপনাদের কারণে। আপনারা যারা বড় বড় কথা বলেন, যারা বড় বড় পদে বসে আছেন,
আপনাদের নিজস্ব সমস্যার কারণে রেমিটেন্স যোদ্ধারা আজকে তাদের এক রেমিটেন্স যোদ্ধার মা মারা গেল, সে তার মাকে দেখতে পারলো না শেষবারের মতো। এক রেমিটেন্স যোদ্ধা সে নিজে, ওমানের এক প্রবাসী ভাই নিজে মারা গেল, শেষবারের মতন তার অসুস্থতার কথা তার পরিবারকে জানাইতে পারলো না। এই ভাই তার শেষবারের মতন তার বাবা মার সাথে যোগাযোগ করতে পারলো না। এগুলোর দায়ভার কি আপনারা নেবেন? এদের পরিবার কি আপনারা দেখবেন? রেমিটেন্স পাঠাও, রেমিটেন্স পাঠাও, ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাও। রেমিটেন্স যোদ্ধারা যদি সব পাঠানো বন্ধ করে দেয়, তারপরে বুঝবেন যা যা দুর্নীতি করছেন, যেভাবে যেভাবে দুর্নীতি করছেন সবকিছু তখন নিজের রেমিটেন্স যোদ্ধাদের টাকার মাধ্যমে আপনারা যে দুর্নীতি করেন, এই দুর্নীতিগুলো এখন দেন ব্যাংকের মধ্যে। যা লুকাইছেন, যা লুটপাট করছেন, এগুলো ব্যাংকের মধ্যে দেন। সেগুলো তো দিবেন না, দিলে তো ধরা খেয়ে যাবেন। এমন একজন লোক পাওয়া যাইব বাংলাদেশে যে সৎ, এমন একজন। বরঞ্চ এখন তো এমন হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মধ্যে বোঝা যাইতেছে যে কে দালাল আর কে ভালো আর কে সৎ। যেগুলারা আমি নিজেও যেগুলার ভালো মনে করতাম, যারা ক্ষমতাসীন দলের কিছু মানুষ আছে যাদেরকে খুব ভালো মনে করতাম, এদের দালালির ফুটেজটা এবার এমন ভাবে প্রকাশ পাইছে যে 16 কোটি 17 কোটি বাঙালি চিনে গেছে যে আসলে কোনোটাই ভালো না, সবটির পিছনে 2 নাম্বারই চলে, সবটির পিছনেই 2 নাম্বারই চলে। এমন একজন এমপি মন্ত্রী আছে বাংলাদেশে, বলতে পারবো যে হ্যাঁ দুর্নীতি করে নেই, এমন একজন বলতে পারবো। দেখেননি আপনারা ওই ব্যারিস্টার সুমন সাহেব, আপনারা দেখেননি ব্যারিস্টার সুমন সাহেব উনি কত টাকা পাইছে ঈদের সময়, সেটা বলাতে অন্যান্য এমপি মন্ত্রী তার প্রতি খেপে গেছে। সেও একজন সংসদ সদস্য, আর যে খেপছে সেও একজন সংসদ সদস্য। খেপার কারণ কি? কারণ সবাই ওই গ্রুপের অন্তর্ভুক্ত, যে গ্রুপ ভোগ বিলাসিতার জন্য অন্যান্য দেশে কি করে, ঘরবাড়ি তৈরি করে, ঘরবাড়ি কিনে রাখে। কখন যে টিকিট কাটতে হয়, কখন যে রেমিটেন্স যোদ্ধাদের টাকার মাধ্যমে অন্য দেশে রেমিটেন্স যোদ্ধা হইতে হয়, এর তো কোনো স্টেশন নাই। আমাদের মতন প্রবাসে যে কখন হইতো, এটার তো কোনো স্টেশন নাই। সেজন্য আগে থেকেই ঘরবাড়ি কিনে রাখে। কি সুন্দর সিস্টেম! হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধাদের কোনো সুযোগ সুবিধা নাই। রেমিটেন্স যোদ্ধাদের পয়সা দিয়ে আপনারা ফ্যাসিলিটি খুঁজেন, আপনারা সুযোগ সুবিধা খুঁজেন। হায় রে আল্লাহ, এই দুনিয়াতে আপনাদের ক্ষমতা। ফেরাউনকে দেখেননি, নিজেকে খোদা দাবি করার জন্য কত কিছু করলো। মুসা আলাইহিস সালাম যেন দুনিয়াতে আসতে না পারে। বাচ্চা গণক বলছে যে এমন একজন বাচ্চা আসবে, যে বাচ্চা দুনিয়ার মধ্যে এসে সে ফেরাউনকে ক্ষমতাচ্যুত করবে। তারপরে ফেরাউন কি করলো? মুসা আলাইহিস সালাম যেন দুনিয়ার মধ্যে না আসতে পারে, তার জন্য যত সন্তান আসতো সবাইকে হত্যা করতো, নির্বিচারে সবাইকে হত্যা করেছে ফেরাউন, নির্বিচারে সবাইকে হত্যা করছে। কিন্তু মুসা আলাইহিস সালামের দুনিয়াতে আসার ফয়সালা তো আল্লাহ তাআলা করেই রাখছে, যে দুনিয়াতে মুসা আলাইহিস সালাম আসবেন, এসে ফেরাউনকে ক্ষমতাচ্যুত করবে। ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে মুসা আলাইহিস সালাম, তারপরে গিয়ে ফেরাউনকে ক্ষমতাচ্যুত করছে। তো এর চেয়ে এগুলা তো আল্লাহ তাআলার আগে থেকে নির্ধারিত ফয়সালা। ঠিক তদ্রুপ ভাবে মনে রাখবেন, আপনারা নিজের জায়গা থেকে, যারা এই লুটপাট করে দুর্নীতি করে, তারা 3 বেলার জায়গায় 6 বেলা খায়। যাই দেখেন যে তারা 3 বেলাও খাইতে পারে না, ডাক্তার রোগের কারণে সব বন্ধ করে দিছে। এটা খাইতে পারবেন না, ওইটা খাইতে পারবেন না। তাহলে এত টাকা পয়সা দিয়ে করবেনটা কি? এত দুর্নীতি করে করবেনটা কি? এই টাকা পয়সা গুলা যদি আপনার দেশের মধ্যে কাজে লাগাইতেন, দেশের কত উপকার হইতো, দেশের মানুষের কত উপকার হইতো। বাংলাদেশে যদি দুর্নীতি না কইরা এই টাকাগুলা যারা গরিব মিসকিন আছে তাদেরকে দিত, বাংলাদেশে কোনো গরিবই থাকতো না।